স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতদিন আমি আলোর প্রতিসরণ চ্যাপ্টারের অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তু পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি প্রিজম থেকে শুরু করছি। তা দেখো, প্রিজম সম্পর্কে আমাদের যে ধারণাটা আছে, প্রিজম হচ্ছে তিনটি আয়তকার তল ও দুটি ত্রিভুজাকার তল বিশিষ্ট সীমাবদ্ধ সমতলিক চিত্র। তা দেখবে এই যে প্রিজমের ক্ষেত্রে তাহলে কি বললাম, তিনটি আয়তাকার তল আর দুটি ত্রিভুজাকার তল। তার তিনটি আয়তাকার তলের মধ্যে একটা হবে ভূমি আর দুটি হচ্ছে প্রতিসারক তল। তা এটা কিন্তু সমসত্ব স্বচ্ছ প্রতিসারক একটা মাধ্যম। তা আমরা এর আগে পড়েছিলাম যে প্রিজমের মধ্য দিয়ে আলো গেলে আলোর বিচ্ছুরণ হয় বা সাদা আলো 7টি বিভিন্ন বর্ণের আলোকে বিভক্ত হয়। তা এখন আমরা এই যে প্রিজমের কোথায় কি আছে বা প্রিজম সম্পর্কে, প্রিজমের গঠন, প্রিজমের কোনটা কি বলে এই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। আমি ছবি এঁকে তোমাদের পরপর দেখাচ্ছি, দেখে নাও। দেখো, আমি একটি প্রিজম এঁকেছি। এই যে প্রিজমের ক্ষেত্রে আমি বলেছি কি যে তিনটি আয়তাকার তল আর দুটি ত্রিভুজাকার তল দ্বারা বেষ্টিত স্বচ্ছ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তা আমি প্রত্যেকটা পার্ট পরপর দেখিয়েছি। দেখো, তাহলে ত্রিভুজাকার তল কোনটা কোনটা, এই যে ডিইএফ, ডিইএফ আর হচ্ছে জিএইচ কে, দেখো দুটো ত্রিভুজাকার তল। আর আয়তকার তল দেখো তিনটে আছে, ডিকেএইসি, ডি কেএইসি, তারপর হচ্ছে ইএফজিএইচ, ইএফজিএইচ, ডিকেএইচই, আর একটা হচ্ছে ইএফজিএইচ, ইএফজিএইচ। মোট তিনটি তল, তিনটি হচ্ছে আয়তকার তল। এর মধ্যে উপরে দুটো হচ্ছে প্রতিসারক তল। প্রতিসারক তল বলতে কেন বলা হচ্ছে, কারণ ওর একদিক থেকে আলো প্রবেশ করে অপর দিক থেকে বেরিয়ে যাবে, কিংবা ওই সাইড দিয়ে আলো প্রবেশ করে এদিক থেকে বেরিয়ে যাবে। সেগুলো আমি ছবি দিয়ে দেখাবো। আর এই ডিকে কে বলা হয় প্রান্তরেখা, এটাকে বলা হয় প্রান্তরেখা। আর এই যে প্রতিসারক কোণ বলা হচ্ছে, এই যে ইডিএফ, এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ, অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। আর প্রিজমের এই যে মাঝখান বরাবর এরকম ভাবে আড়াআড়ি কেটে ফেলো, এরকম করে কাটলে কি হবে, প্রত্যেকটা অনেকগুলো ত্রিভুজ পাওয়া যাবে। তা আমি একটা ত্রিভুজ দেখিয়েছি, সেই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। দেখো, এই প্রধান ছেদ হচ্ছে এবিসি। তাহলে এই প্রিজমের ক্ষেত্রে কি হবে, ভূমি কোণটা, ভূমিটা আবার একটু বলছি, ইএফজিএইচ। ভূমি দিয়ে কিন্তু আলো প্রবেশ করবে, ভূমিটা থাকবে মাটিতে, আর এই সাইড দিয়ে আলো প্রবেশ করবে, এই সাইড দিয়ে আলো প্রবেশ করবে, মানে এই সাইডে আলো প্রবেশ করে ওই থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তা প্রিজম বুঝতে পারলে কোথায় কি আছে। এবার চলো প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির গতিপথ, আলোক রশ্মিটা কেমন ভাবে যায়, কেমন ভাবে বানানো হয়, কি কি কোণ করে, সেই কোণগুলো আমরা একটু দেখে নিই। আমরা জেনেছি কি যে প্রিজমের কে মানে খন্ড খন্ড করে কাটলে একটা ত্রিভুজ পাওয়া যাবে, সেই ত্রিভুজগুলোকে বলা হয় প্রধান ছেদ বলা হয়। আমি যেটা এবিসি ত্রিভুজ দিয়ে দেখিয়েছিলাম। তা আমরা প্রিজম তো ওইভাবে, ওটা তো 3 ডাইমেনশন, 3 ডাইমেনশনে একে বোঝানোটা খুবই কষ্টকর। সেই জন্য আমরা কি করছি, আমরা প্রধান ছেদ দিয়ে কিন্তু আমরা ওটা দেখাবো, বা একটা ত্রিভুজ দিয়ে আমরা প্রিজমটাকে নির্দেশ করব। তা দেখো, মনে করো এই যে এবিসি একটা প্রিজম আছে, এবিসি প্রিজমের প্রধান ছেদ। তা প্রিজমের ভূমি কিন্তু বিসি, আর এবি হচ্ছে প্রতিসারক তল, আর এসি হচ্ছে দুটো প্রতিসারক তল। অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম হচ্ছে এ। তা একটা আলোক রশ্মি, ওই লম্বগুলো একটু এঁকে নিই এখানে এর উপরে, লম্বর সঙ্গে যেহেতু কোণ করে তো ওই জন্য। একটা আলোক রশ্মি মনে করো এই যে আয়ন কোণে প্রিজমে এবি তলে আপতিত হলো, এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1, এখানে R2, I2 কোণে বেরিয়ে গেল। তাহলে কি, এইটাই কিন্তু রশ্মি কি আয়ন কোণে এবি তলে আপতিত হলো, R1 কোণে এখানে প্রতিষ্ঠিত হলো, এই তলে R2 কোণে প্রতিষ্ঠিত হলো, R2 কোণে আপতিত হলো, I2 কোণে প্রতিষ্ঠিত হলো। তাহলে আয়ন কোণটা হচ্ছে
এবি তলে আপতন কোণ, I2 হচ্ছে এসি তলে প্রতিসরণ কোণ। এটা একটু খেয়াল রাখবে। R2 আয়ন হচ্ছে আপতন কোণ, I2 কিন্তু প্রতিসরণ কোণ এখানে, বা নির্গম কোণও বলতে পারো। আয়ন R2 হচ্ছে তোমার এই আয়ন হলো এবি তলে প্রতিসরণ কোণ, আর এসি তলে এটা হচ্ছে আপতন কোণ। যেহেতু আলোকরশ্মির গতিপথ প্রত্যাবর্তনশীল, এই জন্য আমার সিমেট্রি বা প্রতিসম রাখার জন্য আমরা কিন্তু এটাকে এই I1 I2 বাইরে রেখেছি, আয়ন R2 ভিতরে রেখেছি আমরা। তা এইগুলো তোমরা এই যে প্রিজমের ক্ষেত্রে যে দেখো রশ্মির চ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিভিয়েশনটা কেমন হয়, আলো এই পথে যাচ্ছিল, যাওয়ার ইচ্ছা ছিল এই পথে, কিন্তু গেল কোন পথে, এই পথে। তাহলে কি, যে পথে যাচ্ছিল আর যে পথে গেল, ওই যে ওদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাই হচ্ছে, তাহলে এই পথে যাচ্ছিল আর এই পথে গেল, উল্টো দিকে বৃদ্ধি করো, বৃদ্ধি করলে কি পাওয়া যাচ্ছে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন বা চ্যুতি কোণ। তা আমরা এই প্রমাণটা আগেও করেছি, এখন আর করাচ্ছি না আমি, খুব সহজ প্রমাণ। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, আর অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম কি হয়, এ ইকুয়াল টু R1 প্লাস R2। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, আর এ সমান R1 প্লাস R2। দেখো প্রিজমের ক্ষেত্রে কিন্তু এ কিন্তু ধ্রুবক বা এ কনস্ট্যান্ট, কারণ প্রিজম কোণ তো ছোট বড় করতে পারবে না, কিন্তু আয়ন কিন্তু পরিবর্তন করা যায়। আমি আলোটাকে কমিয়ে বাড়িয়ে রবিলম্বের সঙ্গে ফেলতে পারি, বিভিন্নভাবে ফেলতে পারি আমি, সেই হিসেবে আয়ন চেঞ্জ করা যায়। আর আয়ন চেঞ্জ করলে অটোমেটিক্যালি কিন্তু I2 চেঞ্জ হবে। তাহলে I2 ডিপেন্ড করে কার উপরে, আয়নের উপরে। I2 আয়নের উপর ডিপেন্ড করে। আর এ তো ধ্রুবক, এ নিশ্চয়ই বুঝতে হবে, এ তো ধ্রুবক, তো বলেছি একটু আগে। তাহলে ডেল্টা কিন্তু ডিপেন্ডস অন আয়ন, আয়নের উপর কিন্তু ডেল্টা ডিপেন্ড করছে। তা এই যে প্রিজমটাকে আমরা, মানে আলোকরশ্মি আসছে, এবার আলোকরশ্মি গতিপথে প্রিজমটাকে আমরা বিভিন্নভাবে বসাতে পারি। তার জন্য আয়ন কিন্তু বিভিন্ন মানের হতে পারে। তা দেখা যাচ্ছে যে এই যে প্রিজমের একটা অবস্থান আছে, যে অবস্থানের জন্য কি হয়, ডেল্টার মানটা মিনিমাম বা ডেল্টার মানটা সর্বনিম্ন হয়। সেই ডেল্টা মিনিমাম বা মিনিমামকে বলা হয় ন্যূনতম চ্যুতি কোণ। ন্যূনতম চ্যুতি কোণ ডেল্টা মিনিমাম। তা আমরা প্রিজমের এই আই ডেল্টা যদি লেখচিত্র আঁকি, আই ভার্সেস ডেল্টা, মানে আপতন কোণের সঙ্গে চ্যুতি কোণে যদি লেখচিত্র আঁকি, লেখচিত্র আকারটা কেমন হবে দেখে নাও। দেখো এই যে এক্স অক্ষ বরাবর আপতন কোণ আর ডেল্টা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে, লেখচিত্র কিন্তু আকার এরকম হয়েছে। কারণ লেখচিত্র একটু খেয়াল করলে এই যে এই পয়েন্টটা, এই যে এখানে ডেল্টা মিনিমাম, ডেল্টার মান সর্বনিম্ন, এই লেখচিত্রকে বোঝাচ্ছে। দেখো লেখচিত্রের উপর অনেক বেশি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, প্রত্যেকটা জায়গায়, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, দেখো ডেল্টার একটা নির্দিষ্ট মানের জন্য কিন্তু ডেল্টার মান একই, কিন্তু আয়ন I2 কোণ আলাদা। তাহলে এই যে আমি যদি এই পয়েন্টটাকে, এটা যদি মনে করো এ পয়েন্ট এর মান হচ্ছে I1 ডেল্টা, তাহলে এই পয়েন্টের প্যারালালি সমান্তরাল করে এটা যদি বি পয়েন্ট হয়, এখানেও কিন্তু I2 ডেল্টা ধরছি। এটা আমি একটু যোগ করছি, দেখে নাও। তাহলে এই বি একটা রেখা পাওয়া গেল, এই বি রেখা পাওয়া গেল। তাহলে এই যে পয়েন্টটা, এখানে I1, এখানে হচ্ছে I2। আয়ন হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে নির্গমন কোণ ধরো। তাহলে মানে না ধরে, তাহলে কি হচ্ছে, এই যে I1 ডেল্টা, এটা I2 ডেল্টা ধরা হচ্ছে। দেখো তো, যত গ্রাফ যত নিচের দিকে নামছে কি হবে, মানে ডেল্টার মান, মানে এর মধ্যে পার্থক্য কত হচ্ছে, এবি সমান I2 মাইনাস I1, এই যে ডিফারেন্সটা I2 মাইনাস I1 হচ্ছে। এবার যত নিচের দিকে আমি নামবো আস্তে আস্তে কি হবে, এই যে আয়ন I2 মধ্যে ডিফারেন্সটা কম থাকবে, মানে এবি সরলরেখার দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমবে, কমতে 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 যেই ডেল্টা মিনিমাম হয়ে গেল, তখন কত হলো, এবি সরলরেখার দৈর্ঘ্য 0 হয়ে গেল। দেখো যত নিচের দিকে আস্তে আস্তে নামতে হলো কি, এবি সরলরেখার দৈর্ঘ্যটা আস্তে আস্তে মানে আস্তে কমছে, এই যে কমলো, নিচে নামছে, কমছে কমছে, কমতে 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 যখন এই পয়েন্টে চলে যাবে, তখন কি হবে, এবি সমান 0 হয়ে যাবে। সেই সময় আমরা কি লিখতে পারি, এটা 0 ইকুয়াল টু I2 মাইনাস I1,
দ্যাট মিনস I1 ইকুয়াল টু I2। তাহলে দেখো ন্যূনতম চ্যুতির অবস্থানে কি হচ্ছে, প্রিজমের আপতন কোণ সমান প্রিজমের মধ্য প্রিজমের আপতন কোণ সমান নির্গমন কোণ, যে কোণটা বেরোচ্ছে I1 ইকুয়াল টু I2 হচ্ছে। তা প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আমি যদি মিউ ধরি, তাহলে স্নেলের সূত্র কি বলছে, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1, আর কিভাবে লেখো, সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 এর সমান মিউ হবে। এবার লেখা যেতে পারে, কারণ সাইন I বাই সাইন R ইকুয়াল টু মিউ, তো এখানে দেখো এখানে উল্টো দিক থেকে ধরা হয় তাহলে কিন্তু সেই এই সেন্সটা এইভাবে ধরা হয়েছে, বাইরের কোণটা আর যদি এই পথে আসে তাহলে কি হবে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সাইন R2 বাই সাইন R2 সমান হওয়া উচিত 1 বাই মিউ বাইরের প্রতিসরাঙ্ক। দেখো I1 ইকুয়াল টু I2, I1 I2 সমান হলে তাহলে কি হবে, I1 R2 অবশ্যই সমান হবে, তাহলে R1 সমান R2। তাহলে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত কি, I1 ইকুয়াল টু I2 এবং R1 ইকুয়াল টু R2, এটা বললেও হয়, I1 ইকুয়াল টু I2 বললেও হবে। তাহলে আমাদের যদি কোশ্চেন পড়ে যে আই ডেল্টা লেখচিত্র থেকে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা এইভাবে পরপর করে যাব। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, দেখো প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথ কি, আস্তে আস্তে প্রিজম এই যে ভূমির দিকে কিন্তু বেঁকে যাচ্ছে, রশ্মি ভূমির দিকে কিন্তু বেঁকে যায়। এটা কখন সম্ভব, যখন প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ বায়ুর চেয়ে বেশি হবে। বাইরের মাধ্যম বায়ু আছে, কিন্তু বাইরের মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি হবে, মানে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কম, বাইরের উপাদানের প্রতিসরাঙ্ক বেশি, সেক্ষেত্রে কিন্তু প্রিজমের ওই যে প্রতিসৃত রশ্মি কিন্তু ভূমির দিকে না বেঁকে উপর দিকে উঠবে, এটা কিন্তু মনে রাখবে। এই যে আমরা এক্ষুনি পড়লাম I1 ইকুয়াল টু I2 ন্যূনতম চ্যুতির শর্ত, প্রিজমকে যে অবস্থানে বসানো হচ্ছে সেই অবস্থানকে বলা ন্যূনতম চ্যুতির অবস্থান। তা এই I1 ইকুয়াল টু I2 টা আমরা ডেরিভেটিভ বা কলনবিদ্যার সাহায্যে আমরা একটু করতে পারি, বাই ডিফারেন্সিয়েশন আমরা এই I1 ইকুয়াল টু I2 প্রমাণ করে নিই। চলো প্রমাণ করা যাক। দেখো আমরা প্রিজমের ক্ষেত্রে চ্যুতির শর্ত থেকে কি ডেল্টা ইকুয়াল টু কি পেয়েছি, I1 প্লাস I2 মাইনাস A। ছবিটা আবার ছোট করে রাখছি, এই কোণটা I1 ছিল, এটা ছিল R1, এটা ছিল R2, এটা ছিল I2। ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস A। ডেল্টা তো যদি I1 I2 সব যে ঠিকটা, মানে আমি বলেছিলাম ডেল্টা ডিপেন্ডস অন I1, আর ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হবে, ডেল্টা হচ্ছে মিনিমাম, তাই সেক্ষেত্রে কি হবে, ডেরিভেটিভ করলে শূন্য হবে। তোমরা জানো সেই ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে কি হয়, তার ডেরিভেটিভ করলে শূন্য হয়, আর এ তো কনস্ট্যান্ট, এও মানে এর ডেরিভেটিভ করলে শূন্য হবে। তাহলে উভয় পক্ষে যে আয়নের সাপেক্ষে ডেরিভেটিভ করে তাহলে কি হবে, ডি ডেল্টা যদি মিনিমাম বাই ডি I1 ইকুয়াল টু ডি I1 প্লাস I2 মাইনাস A। দ্যাট মিনস এটা 0 ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1 হবে, প্লাস এটা ডি I2 বাই ডি I1 মাইনাস 0। দ্যাট মিনস ডি I2 বাই ডি I1 ইকুয়াল টু মাইনাস 1 হচ্ছে, ডি I2 বাই ডি I1 ইকুয়াল টু মাইনাস 1। আর পেয়েছি কি, A ইকুয়াল টু R1 প্লাস R2, এটাকে R1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডি A বাই ডি R1 ইকুয়াল টু ডি, তাহলে এখান থেকে পাচ্ছি এটা 0 ইকুয়াল টু 1 প্লাস ডি R2 বাই ডি R1। দ্যাট মিনস ডি R2 বাই ডি R1 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে ডি I2 বাই ডি I1 ইকুয়াল টু ডি R2 বাই ডি R1। এটাকে তাহলে লিখতে পারি কি, ডি I2 বাই ডি I1 ইকুয়াল টু ডি R2 বাই ডি R1। একটা পেলাম।
প্রথমে এটা ডেরিভেটিভ সহজে বুঝতে হলে দেখো ডেল্টা মিনিমাম এর জন্য কি হচ্ছে, এটা শূন্য হয়, ম্যাক্সিমাম মিনিমাম মানে শূন্য হয়, আর এই তো কনস্ট্যান্ট, সেটা যাই ডেরিভেটিভ করি না কেন শূন্য হবে। এরপরে রয়েছে যেটা, যে এটা আমাদের কাজে লাগবে, আমি একটু লিখে যাচ্ছি কোনার দিকে, di2 বাই di1 ইকুয়াল টু dr2 বাই dr1। এরপরে দেখো যেহেতু প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি লিখি, প্রতিসরণের ক্ষেত্রে প্রথম এ বি তলে যদি প্রতিসরণ হয়, এ বি সি, এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, সাইন আই1 বাই সাইন আর1 ইকুয়াল টু মিউ। তাহলে সাইন আই1 ক্ষেত্রে এ বি তলে প্রতিসরণের ক্ষেত্রে কি পেয়েছি আমরা, সাইন আই1 ইকুয়াল টু মিউ সাইন আর1। আর এসি তলের ক্ষেত্রে কি পাচ্ছি, সাইন আই2 ইকুয়াল টু মিউ সাইন আর2। উভয় পক্ষকে আমরা ডিফারেন্সিয়াল করব, এটা কি লেখা যায়, cos i1 di1 ইকুয়াল টু মিউ ধ্রুবক cos r1 dr1। এখান থেকে পাওয়া যাচ্ছে cos i2 di2 ইকুয়াল টু মিউ cos r2 dr2। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, ডিফারেন্সিয়াল বা মানে অবকল বলা হয়, সেটা তোমরা অঙ্কের চ্যাপ্টার করেছো, যে y সমান যদি x হয় তাহলে আমরা লিখি dy ইকুয়াল টু dx, x স্কয়ার থাকতো 2 থাকতো 2x dx লিখতাম 2x dx। তো ডেরিভেটিভ থেকে এটা কিন্তু আসে, তোমরা অঙ্কে এগুলো করেছো। এবার আমরা কি করব, এটাকে ভাগ করে দেব, ভাগ করলে কি হচ্ছে, cos i1 বাই cos i2 ইনটু di1 di2, মিউ আর মিউ কেটে গেল, cos r1 cos r2 dr1 dr2। দেখো আমি লিখে গেছিলাম এই যে di1 বাই di2 ইকুয়াল টু, মানে এইটা সমান এটা, তাহলে এই সাইড এটা তো সমান অবশ্যই হবে, তাহলে এটা বাদ দেওয়া, তাহলে কি হচ্ছে আলটিমেট cos i1 cos i2 ইকুয়াল টু cos r1 বাই cos r2। এই কিন্তু আলটিমেট পাওয়া গেল, cos i1 বাই cos i2 ইকুয়াল টু cos r1 বাই cos cosine of r2। এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু স্কয়ার করব, উভয় দিকে বড় করব, বড় করে আমরা ক্যালকুলেশনটা করব, এগিয়ে যাব, দেখে নাও। তা এই যে স্কয়ার করলে কি হচ্ছে, cos স্কয়ার i1 বাই cos স্কয়ার i2 ইকুয়াল টু cos স্কয়ার r1 বাই cos স্কয়ার r2। এটা হলো। এবার cos স্কয়ার r1 সমান কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার r1 বাই 1 মাইনাস sin স্কয়ার r2। এবার কিন্তু পরপর ক্যালকুলেশন আমরা করেই যাব। এবার কি করছি, দেখো এটাকে উপর নিচে মিউ দিয়ে গুণ করছি, উপর নিচে যদি মিউ দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাচ্ছে, সমান হবে মিউ স্কয়ার মাইনাস মিউ স্কয়ার সাইন r1 ইকুয়াল টু মিউ স্কয়ার মাইনাস মিউ স্কয়ার সাইন স্কয়ার r2। এই লাইনটার পর এন্ড লাইনটা লিখছি মিউ স্কয়ার মাইনাস, এটা মানে কিন্তু দেখো সাইন i1 ইকুয়াল টু ছিল মিউ সাইন r1, তাহলে এটা কি হবে, মিউ সাইন r1, তাহলে এটা করে সাইন স্কয়ার i1। এটা কত হচ্ছে, মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার r2। আর এই যে এটার থেকে প্রথম এটা কি পাচ্ছি, 1 মাইনাস সাইন স্কয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কয়ার i2 ইকুয়াল টু মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এটা হবে হচ্ছে i2 সাইন স্কয়ার i2।
এটাকে ব্র্যাকেটে লিখতে পারো, যেহেতু সাইন i1 ইকুয়াল টু মিউ সাইন r1 আর সাইন i2 ইকুয়াল টু মিউ সাইন r2। তাহলে কি পেলাম আমরা, যে 1 মাইনাস সাইন স্কয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কয়ার i2 ইকুয়াল টু মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i2, এটা পেলাম। এটাকে দেখো একটা সূত্র আছে, a বাই b সমান যদি c বাই d হয়, তাহলে সেটা কি লিখতে পারবো, a মাইনাস b বাই c মাইনাস d। এটাকে যদি এ ধরো, মানে সূত্রটা a বাই b সমান c বাই d, তাহলে a মাইনাস b মাইনাস c মাইনাস d আমি লিখে দিচ্ছি, দেখো দেখে নাও। এটাকে লিখছি মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 মাইনাস অফ 1 মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i2 মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার i2, এই কিন্তু দাঁড়াবে। তাহলে এটাকে একটু এগিয়ে যায় আমরা, ক্যালকুলেশনটা কি হবে দেখো, কি হচ্ছে সমান মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার i1 বাই মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i2 মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার i2। এটা কাটলো, কাটলে আলটিমেট কত পাচ্ছি আমরা, শেষ পর্যন্ত পাচ্ছি সমান মিউ স্কয়ার মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস 1। এটাকে কাটাকুটি করলে কত হবে, 1 হয়ে যাচ্ছে 1। তাহলে এটা টার্গেট হচ্ছে 1 আনা। তাহলে কি হলো, বাঁদিকে ছিল 1 মাইনাস সাইন স্কয়ার i1, 1 মাইনাস সাইন স্কয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কয়ার i2 ইকুয়াল টু 1। কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাচ্ছে, দেখো সাইন স্কয়ার i1 ইকুয়াল টু সাইন স্কয়ার i2, এখান থেকে পাওয়া যাচ্ছে i1 ইকুয়াল টু i2। তাহলে প্রমাণটাই হলো i1 সমান i2, i1 ইকুয়াল টু i2 আমি প্রমাণ করতে পারলাম। ন্যূনতম যদি শর্ত কি হবে, i1 ইকুয়াল টু i2, তাহলে এখান থেকে সেম হয় পাওয়া r1 ইকুয়াল টু r2 প্রমাণ করতে পারবে। ন্যূনতম যদি শর্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তা এই যে মনে রাখবে, যখন i1 ইকুয়াল ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হয়, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ওই যে তোমার পিছন থেকে নির্গত রশ্মি উজ্জ্বলতা কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মানে আগে যে নির্গম রশ্মি বার হচ্ছিল তার যে উজ্জ্বলতা, ন্যূনতম চ্যুতি হলে কি হবে, i1 ইকুয়াল টু i2 হয়ে যাবে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কিন্তু কোণগুলো থাকে, আপতনগুলো কোণগুলো থাকে। ফলে চলো নেক্সট টপিকে যাওয়া যাক। দেখো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথটা কেমন হবে, তা আমি একটা এঁকেছি। দেখো এবিসি একটা প্রিজম আছে, ন্যূনতম চ্যুতি কোণে ধর i1 কোণে পড়েছে, PQRS হচ্ছে রশ্মির গতিপথ। তা এখানে i1 হচ্ছে আপতন কোণ, r1 প্রতিসরণ কোণ, এখানে r2 আপতন কোণ, i2 প্রতিসরণ কোণ। তা দেখো তো কোণ AQR কত হবে, কোণ AQR সমান লিখতে পারি 90 মাইনাস i1 90 মাইনাস r1, কারণ এই কোণটা i1, এই কোণটা টোটালটা তো এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, 90 ডিগ্রি। তাহলে কি হবে, এটা 90 মাইনাস r1 হবে। আর ARQ কত হবে, ARQ হবে 90 মাইনাস r2। তা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে শর্ত কি, i1 ইকুয়াল টু i2, আর আমি দেখেছি তাই r1 ইকুয়াল টু r2 এটাও হয়। তাহলে দেখো তো লেখা যায় কোণ AQR, এই যে r1 r2 যেহেতু সমান, AQR ইকুয়াল টু কোণ ARQ, দুটো কোণ সমান, AQR ইকুয়াল টু ARQ। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে
এ কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এ কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে এ কিউ সমান এ আর, মানে প্রিজমের প্রতিসারক এই যে মাথার যে বিন্দু, এই এ বিন্দু থেকে এই কিউ এর যা দূরত্ব, এ বিন্দু আর এর দূরত্বটা সেম, তাই কি হবে যে প্রিজমের ন্যূনতম প্রিজমের রশ্মি চ্যুতি যখন ন্যূনতম হবে তখন কি হবে, প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথটা প্রতিসম হয়, গতিপথ হচ্ছে প্রতিসম, এটা আমরা লিখতে পারি। এটা কিন্তু পরীক্ষা আসে অনেক সময়, যে দেখাও যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রতিসম হয়। আর যদি আমি এবিসি এই যে প্রিজমটা এর যে সমদ্বিবাহু ধরি, তাহলে কি পাওয়া যাচ্ছে, আমি পেয়েছি তো একটু আগে এ কিউ ইকুয়াল টু এ আর, যদি সমদ্বিবাহু হয় তাহলে কি লিখবো, এ কিউ বাই এ বি, এ কিউ বাই এ বি ইকুয়াল টু এ আর বাই এসি, যেহেতু এ বি আর এসি সমান, উভয় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সেই ত্রিভুজে আমরা উপপাদ্য পড়েছি যে এ কিউ বাই এ বি ইকুয়াল টু এ আর বাই বি, এ আর বাই এসি যদি হয় তাহলে কি হবে, কিউ আর সমান্তরাল বিসি, তাহলে কি হবে, যদি সমদ্বিবাহু প্রিজম হয় তাহলে প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের রশ্মির গতিপথ, প্রিজমের ভিতরে যে সরলরেখা সেটা রশ্মি গতিপথটা সেটা কি ভূমির সমান্তরাল, এটা একটা প্রমাণ করতে পারি। আর আরেকটা প্রমাণ এখানে করা যেতে পারে, দেখো তো কিউ বিন্দু চ্যুতি কত হবে, I1 মাইনাস R1, আর আর বিন্দু চ্যুতি কত হবে, I2 মাইনাস R2। কিউ বিন্দুতে চ্যুতি হচ্ছে I1 মাইনাস R1, আর বিন্দুতে চ্যুতি হচ্ছে I2 মাইনাস R2। যেহেতু I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2, তাহলে কি হবে, এই যে এই দুখানা সমান, তাই বলা হয় যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে মোট চ্যুতি দুটি তলে সমান ভাগে ভাগ হয়, এই দুটি প্রতিসারক তলে সমান ভাগে বিভক্ত হয়। তাহলে এই তিনটে প্রমাণ কিন্তু এই প্রিজমের রশ্মির গতিপথ কেমন হয় সেখানে তিনটি কোশ্চেন আমরা পেতে পারি। একটা হচ্ছে প্রতিসম, ছোট করে লিখে রাখছি, একটা হচ্ছে প্রতিসম, এক নম্বর হচ্ছে প্রতিসম পথটা হবে মানে প্রতিসম, দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু হলে সমান্তরাল হবে, আর তিন নম্বর হচ্ছে সমান ভাগে বিভক্ত, কে বিভক্ত হচ্ছে, ওটা হচ্ছে মোট চ্যুতি। তিনটাই প্রমাণ আমরা পেতে পারি। এখন আমরা এই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের প্রতিসারাঙ্ক কেমন হয় সেটা একটু বার করবো, দেখে নাও। প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক মিউ এবং ন্যূনতম চ্যুতি কোণ ডেল্টা মিনিমাম বা ডেল্টা এম এর মধ্যে সম্পর্ক আমরা কি জেনেছি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, আর একটা কি জানি, এ ইকুয়াল টু R1 প্লাস R2। তা ডেল্টা সমান ডেল্টা মিনিমাম যদি হয় সেক্ষেত্রে কি শর্ত, I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2। তাহলে আমরা এখানে একটু বসাই কি হয় দেখো, ডেল্টা এম ইকুয়াল টু I1 প্লাস ডেল্টা I2 জায়গায় ইকুয়াল টু এ, এটা এখানে হচ্ছে I2 জায়গায় I1 বসাচ্ছি, দ্যাট মিন্স 2I1 ইকুয়াল টু ডেল্টা এম প্লাস এ, তার মানে I1 ইকুয়াল টু কি পাচ্ছি, ডেল্টা এম প্লাস এ বাই 2, আর এখান থেকে কি পাচ্ছি, এ ইকুয়াল টু R1 প্লাস R1, দ্যাট মিন্স 2R1 ইকুয়াল টু এ, R1 ইকুয়াল টু কত হচ্ছে, এ বাই 2। তা আমরা মিউ সমান জানি, দেখো মিউ সমান জানি সাইন I1 বাই সাইন R1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, মিউ সমান I1 এর জায়গায় বসাও সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2, R1 এর জায়গায় মান বলো সাইন এ বাই 2, এটাই কিন্তু সম্পর্ক, মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন
a/2। তাহলে আমি কি পাচ্ছি এক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি, ডেল্টা এম এর মান জানা থাকলে কিন্তু আমি এই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে এটা বুঝতে পেরেছো মিউ আর ডেল্টা এম এর মধ্যে সম্পর্ক। নেক্সট চলো, পাতলা প্রিজম বা থিন প্রিজম। পাতলা প্রিজমটা কি, এই যে দেখো প্রিজমের প্রতিসারক কোণ, এই প্রতিসারক কোণের মানটা খুবই কম হবে। কত সেটা, এই প্রতিসারক কোণের মানটা লেস দ্যান 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি কম। তা তখন সেই প্রিজম হচ্ছে পাতলা প্রিজম। তাই এখানে রশ্মি গতিপথ দেখানো হচ্ছে, আয়ন কোণে আপতিত হয়েছে, আয়ন কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে R2 কোণে আপতিত হচ্ছে, R2 কোণে এখানে I2 এটা হবে, I2 কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। তা আমরা এই যে কি পেয়েছিলাম, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, আর A ইকুয়াল টু R1 প্লাস R2। তা দেখো যদি এই প্রতিসারক কোণ খুব ক্ষুদ্র হয়, তাহলে প্রতিসারক কোণ খুব ক্ষুদ্র মানে খুব ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা যদি I1 এবং I2 কোণও খুব ক্ষুদ্র হবে। তা কি পেয়েছি আমরা, মিউ ইকুয়াল টু সাইন I1, আমরা কি পেয়েছি মিউ ইকুয়াল টু সাইন I1 বাই R1। যেহেতু I1 ক্ষুদ্র, তাহলে I2 ক্ষুদ্র, R1 R2 সবই ক্ষুদ্র, তাহলে কি থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা হয়, cos থিটা ইকুয়াল টু 1 হয়, I1 বাই R1 লেখা হবে। তাহলে I1 ইকুয়াল টু মিউ R1। সেম ভাবে কি I2 ইকুয়াল টু মিউ R2, ডেল্টা সমান বসিয়ে দাও এখানে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস I1 এর জায়গায় মিউ R1, I2 এর জায়গায় মিউ R2 মাইনাস এ, মিউ কমন না, R1 প্লাস R2 মাইনাস এ, মিউ এ মাইনাস এ, দ্যাট মিন্স মিউ মাইনাস 1 ইনটু a। তাহলে কি ডেল্টার মান মিউ মাইনাস 1 ইনটু a। দেখো মিউ ধ্রুবক আর এ তো অবশ্যই ধ্রুবক, তাহলে কি হবে, ডেল্টা কিন্তু ধ্রুবক হবে। তাহলে পাতলা প্রিজমের ক্ষেত্রে কিন্তু চ্যুতিকোণ ধ্রুবক হয়। তাহলে এখানে প্রতিসারক কোণটা লেস দ্যান 10 ডিগ্রি বা 10 ডিগ্রি কম হতে হবে। নেক্সট চলো, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এ মানে প্রিজম অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম, এই যে এই কোণের সীমাস্থ মানটা কত হবে এটা বার করতে হবে। মানে আমরা প্রিজমের মধ্য দিয়ে রশ্মি মানে যাবে, গিয়ে বাইরে দিয়ে এখানটা বার হবে না, কিন্তু তার ক্রিটিক্যাল কন্ডিশনটা কি, ধরো আয়ন কোণে আপতিত হয়েছে, আয়ন কোণে এই তলে প্রতিষ্ঠিত হচ্ছে, হয়ে এই যে গা ঘেঁষে ধরো যাচ্ছে, গা ঘেঁষে যাওয়া মানে কি, এই যে I2 কোণ 90 ডিগ্রি, তার R2 অবশ্যই থিটা সি হবে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। আমরা কি লিখতে পারি, R2 ইকুয়াল টু R2 সমান থিটা সি, এটাই I2 যদি 90 ডিগ্রি হয়। তা সেটা আমরা করছি। তা দেখো এই যে আমরা কি জানি, A ইকুয়াল টু R1 প্লাস R2 আমরা এটা জানি। তা এই বি তলে যদি প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, এবি তলে প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1, that means sin R1 equal to sin I1 by mu, that means R1 equal to sin inverse sin I1 by mu, এটা পাওয়া গেল, sin inverse sin I1 by mu এটা আমরা পেলাম। আর এসি তলের প্রতিসরণের ক্ষেত্রে কি লিখতে পারি, sin I2 equal to mu sin R2, এখানে I2 তো 90 ডিগ্রি লিখতে হবে বললাম, তো sin 90 equal to mu sin theta c, এটাকে আমরা theta c লিখতে পারি, sin theta c, that means sin theta c equal to 1 by mu। তাহলে থিটা সি ইকুয়াল টু কত, সাইন ইনভার্স 1 বাই মিউ, এটাই তো R2 ছিল, R2 ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে এবি তলে একরকম, এসি তলে আর একরকম পেলাম আমরা। এবার এই মান দুটো আমরা এখানে একটু বসিয়ে দিই, দেখি কি দাঁড়ায়। দেখো এ সমান কি পাওয়া যাচ্ছে, সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ, R2 মানে কত নিচ্ছে, সাইন ইনভার্স 1 বাই মিউ। তাহলে এই কিন্তু আমার এ দাঁড়ালো।
এর মানটা এই হলো। এখন আমরা আয়নের সর্বনিম্ন মান কত হতে পারে? যদি এই অবিলম্ব ঘেঁষে পড়ে আয়ন 0, আর যদি এই তল ঘেঁষে পড়ে আয়ন 90, আমরা এই সর্বনিম্ন আর সর্বোচ্চ মানের জন্য আমরা আয়নটা একটু দেখে নিই। দেখো, যদি আয়ন যদি 0 হয় তাহলে কি হবে? a ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 0 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। এটা 0 হচ্ছে 0 প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, মানে এটা কিন্তু থিটা সি। সাইন ইনভার্স হচ্ছে 1 বাই মিউ আর থিটা সি, মানে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম বা প্রিজমের প্রতিসারক কোণ থিটা সি চেয়ে কিন্তু সামান্য বড় হলে কি হবে? তখন কিন্তু এই রশ্মি কিন্তু অধিকার যাবে, এখানে পূর্ণ প্রতিফলিত হবে, পূর্ণ প্রতিফলিত হবে। আর আয়ন যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা পাবো a সমান সাইন ইনভার্স সাইন 90 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। দাঁড়াচ্ছে কত? সাইন ইনভার্স 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, দ্যাট মিন্স 2 সাইন ইনভার্স 1 বাই মিউ, দ্যাট মিন্স 2 থিটা সি। তো কোনটা কত হলো? 2 থিটা সি। মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অপেক্ষা 2 গুণ অপেক্ষা বেশি হলেও অ্যাঙ্গেল অফ দি প্রিজম 2 থিটা সি অপেক্ষা বেশি হলেও কিন্তু কি হবে? এই রশ্মি কিন্তু অধিকারের মোটে যাবেই না, মানে এরকম ভাবে পূর্ণ প্রতিফলিত হবে। তাহলে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এর সীমাস্ত মান তাহলে একবার থিটা সি অপেক্ষা বড় থিটা সি আর 2 থিটা সি, এই দুটো কিন্তু মান পাওয়া গেল। তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য মানে প্রিজমের আপতন কোণের সীমাস্ত মানটা কেমন হয় একটু দেখে নাও। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আয়নের সীমাস্ত মান, দেখো এই প্রমাণটা খুব সহজ আছে, তোমরা করে নিও একটু। আয়ন ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এ রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1 মাইনাস কস এ। এই এখানে কিন্তু এই এর মানটা বসিয়ে দিলে মিউ এর মান তো মিউ জানা থাকলে আই এ জানা থাকলে এ তো অবশ্যই জানা আছে অ্যাঙ্গেল অফ দি প্রিজম, সেক্ষেত্রে আমরা কিন্তু আয়নের মানটা পেয়ে যাব। তাই আপতন কোণের মান এর থেকে যদি কম হয় তাহলে প্রিজমের দ্বিতীয় তল থেকে কিন্তু কোনো রশ্মি নির্গত হবে না। আয়নের সীমাস্ত মানের সূত্র হচ্ছে এইটা। এরপরে চলো পরের টপিকে, পূর্ণ প্রতিফলক প্রিজম। তাই এই জিনিসটা কি? এটা হচ্ছে কোন কাচ দিয়ে তৈরি? সমকোণী সমদ্বিবাহু প্রিজম। মানে প্রিজমের প্রধান ছেদ যদি সমকোণী যে ত্রিভুজগুলো কাটা হচ্ছিল ওটা যদি সমকোণী সমদ্বিবাহু হয় তাহলে ওর সাহায্যে আমরা কি করি? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটানো সম্ভব। তা ওই যে প্রিজম তার নাম হচ্ছে সমকোণী সমদ্বিবাহু প্রিজম বা পূর্ণ প্রতিফলক প্রিজম। তা আমরা কাঁচ ও বায়ুর সংকট কোণ কি জানি? 42 ডিগ্রি। তার মানে বায়ু থেকে কাঁচে আলোক, কাঁচ থেকে ধরো বায়ুতে আলোক রশ্মি আপতিত হলো, সেক্ষেত্রে যদি 42 ডিগ্রি কোণ অপেক্ষা যদি বেশি কোণে আপতিত হয় তাহলে কি হবে? তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এখানেও ঠিক সেই ব্যাপারটা হচ্ছে, দেখে না একটু। ধরো এই যে সমকোণী সমদ্বিবাহু প্রিজম এটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটাও 45 ডিগ্রি। তা আমরা কি ধরছি? প্রিজমের প্রতিসারক তল ধরছি, একটা প্রতিসারক তল আর একটা প্রতিসারক তল, দুটো এ বি আর এসি। তা রশ্মি এর সঙ্গে এবি বাহুর সঙ্গে লম্ব হয়ে পড়লো, পড়ে সোজা বেরিয়ে যাবে। তোমরা জানো লম্ব হয়ে পড়ে সোজা বেরিয়ে যায়। এখানে যে আমি একটু লম্ব আঁকি ছোট করে, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা যেহেতু 45 ডিগ্রি মানে কি 42 ডিগ্রি অপেক্ষা বেশি, তাই রশ্মি তো অধিকার যাবে না। তো তাহলে ঘনমাধ্যম থেকে এই মাধ্যম ভিতরের মাধ্যমটা ঘন, বাইরে এটা বায়ু মাধ্যম। তাহলে এখান থেকে এই যে এই তলে আপতিত হলো, কি হলো? ঘনমাধ্যম থেকে আসলে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় সংকট কোণ অপেক্ষা বেশি কোণে, কারণ কি 45 ডিগ্রি যেহেতু গ্রেটার দ্যান 42 ডিগ্রি, তাহলে বেশি কোণে এখানে আপতিত হচ্ছে। তাহলে কি রশ্মি অধিকার যাবে না কোথায়? এখান দিয়ে কিন্তু সোজা মানে এখানে 45 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে।
এটা 45, আপতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। তাহলে দেখো রশ্মি কিন্তু অধিকার গেল না, আবার এই যে এর মধ্য দিয়ে এদিকে চলে এলো। তাহলে একে বলা কি পূর্ণ প্রতিফলন। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে কেন একে পূর্ণ প্রতিফলক প্রিজম বলা হয়। তা এই দর্পণের তুলনায় এই পূর্ণ প্রতিফলক প্রিজমের কতগুলো সুবিধা আছে, অসুবিধাও আছে। তা সুবিধাগুলো কি কি? সুবিধা হচ্ছে দেখো দর্পণে কি হয়, এই যদি দর্পণ হয়, দর্পণের ক্ষেত্রে উপরের তলে নিচের তলে দুই তলে কিন্তু প্রতিফলন হয়। এই বারবার প্রতিফলনের ফলে কি হয়, প্রতিবিম্বে কিন্তু অস্পষ্টতা তৈরি হয় বা প্রতিবিম্ব কিন্তু ঝাপসা হয়। পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই। শুধু তাই নয়, এই দর্পণের ক্ষেত্রে তলার এই যে যেটা প্রলেপ দেওয়া থাকে, প্রলেপ ধরে উঠে গেলে কি হবে, কিন্তু আলো কিন্তু সোজা বেরিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে, কি আলো কিন্তু এখানে ফাঁকা দিয়ে বেরিয়ে গেল, কারণ তলায় তো নেই। তো তলায় তো তোমার হচ্ছে যেটা মানে প্রতিফলক ফলন করার জন্য যেটা দায়ী, সেই মার্কিউরিক অক্সাইড কিংবা তোমরা যেটা বলো যে পারা বলো যেটা, সেটা থাকে, সেটা উঠে গেলে কি হবে, তাহলে সোজা কিন্তু আলো বেরিয়ে যাবে। তাহলে প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে না। পূর্ণ প্রতিফলক প্রিজমের ক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু নেই। আর একটা হচ্ছে সমতল দর্পণে বিক্ষেপণের জন্য কিন্তু আলো কিন্তু খানিকটা নষ্ট হয়, আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ফলে কি প্রতিবিম্বের উজ্জ্বলতা কিন্তু কমে। কিন্তু এখানে কিন্তু দেখো আলো যেটা প্রবেশ করছে পুরোটাই কিন্তু প্রতিফলন হচ্ছে, একটা সুবিধা। তাহলে মোট তিনটে সুবিধা। এক নম্বর হচ্ছে কি, সমতল দর্পণে দুই তল মানে উপর তল নিচের তলে প্রতিবিম্ব তৈরি হওয়ার জন্য কি হবে, প্রতিবিম্বে অস্পষ্টতা হয়, মানে প্রতিবিম্ব ঠিকঠাক বোঝা যায় না, এখানে কিন্তু সেই সমস্যাটা নেই। দু নম্বর হচ্ছে যদি পাওদের ফলে উঠে যায় তাহলে সমস্যা হয়, এর ক্ষেত্রে সেই সমস্যা নেই। একটা সমতল দর্পণে বিক্ষেপণের জন্য আলো খানিকটা নষ্ট হয়, আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এখানেও কিন্তু সেই সমস্যাটা নেই। কিন্তু এই অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে এর কিন্তু দাম অনেক বেশি, মানে খরচ কিন্তু ব্যয়বহুল। দর্পণের দাম কম, কিন্তু পূর্ণ প্রতিফলক প্রিজমের দাম কিন্তু যথেষ্ট বেশি। আর দু নম্বর হচ্ছে যদি এই প্রিজমের এই যে কাজ যদি সমসত্ব যদি না হয়, আমি বারবার বলছিলাম সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হচ্ছে প্রিজম, যদি কোনো যদি সমসত্ব যদি না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু প্রতিবিম্ব কিন্তু স্পষ্ট হবে না। এই একটা কিন্তু সমস্যা বা ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা তুমি বলতে পারো। এখন এই পূর্ণ প্রতিফলক প্রিজমের সাহায্যে কিভাবে আমরা রশ্মি 0 ডিগ্রি চ্যুতি ঘটাবো আর 180 ডিগ্রি চ্যুতি ঘটাবো। প্রসঙ্গত বলে রাখলে কিন্তু 90 ডিগ্রি চ্যুতি হয়েছে, দেখো এই 45 কত হচ্ছে 90 ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি চ্যুতি হয়েছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে 90 ডিগ্রি চ্যুতি, তারপরে 0 ডিগ্রি চ্যুতি আর 180 ডিগ্রি চ্যুতি, এগুলো কি করে বার করবে এইগুলো ছবি দাও। এই ছবিগুলো আমি আঁকছি, দেখো প্রথম হচ্ছে 0 ডিগ্রি চ্যুতি। চলো দেখো 0 ডিগ্রি চ্যুতি ব্যাপারটা কেমন, দেখো পিকিউ একটা বস্তু উল্টো করে রাখা আছে, পিকিউ যে উল্টো করে রাখা আছে এটাকে আমি সোজা করব, কি হবে দেখো কি হবে, এমন হচ্ছে এই যে সমকোণী সমদ্বিবাহু প্রিজম, এটা 90 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তা এই কিউ থেকে একটা রশ্মি এই পড়লো, এই গেল, এই হয়ে এই কিউ ছিল উপরে, নিচে চলে এলো। আবার পি থেকে রশ্মি পড়লো, এই গেল, এই হবে কি আবার উপরে, কিউ পি নিচে ছিল উপরে চলে এলো। তাহলে পি কিউ কিন্তু উল্টো ছিল, কিউ পি ছিল, হয়ে গেল পি কিউ। এখানে কি হলো, রশ্মি কিন্তু 0 ডিগ্রি চ্যুতি হলো, মানে একই লাইনে প্রায় হলো, এই জন্য 0 ডিগ্রি চ্যুতি বলা হচ্ছে। বুঝতে পেরেছো? একে প্রতিবিম্ব সমশস্যকারী প্রিজমও বলা হয় এই কারণে। আর 180 ডিগ্রি চ্যুতিটা কেমন হচ্ছে এটা দেখো, এখানে পিকিউ একটা উল্টো বস্তু রেখেছি, উল্টো করে রেখেছি, তাহলে পিকিউ থেকে একটা রশ্মি পড়লো, এই পরে সোজা এখান থেকে এই তলে পড়লো, পরে এই কিন্তু পিকিউ বিন্দু এখানে চলে এলো। আর পি থেকে একটা রশ্মি এই যাচ্ছে, ও এখান থেকে এই পড়লো, পরে কিন্তু এই, তাহলে দেখো কিউটা এই ছিল, এখানে কিউ চলে এলো, আর পিটা এই ছিল, হয়ে গেলো এখানে। এটাও কিন্তু প্রতিবিম্ব সমশিষ্যকারী হলো। তাহলে এখানে 180 চ্যুতি কেমন কিভাবে হচ্ছে, এখানে 90 ডিগ্রি চ্যুতি, এখানে 90 ডিগ্রি চ্যুতি, তাহলে কত হবে এখানে, এগুলোকে এটা হচ্ছে, কারণ এই লম্ব, যদি আমি লম্ব আঁকি এখানে ঠিক সেম ভাবে
এখানে চ্যুতি হলো কত, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে 90 90 90 কত 180 ডিগ্রি চ্যুতি। তাহলে বুঝতে পারলে 90 ডিগ্রি চ্যুতি 180 ডিগ্রি চ্যুতি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি চ্যুতি। এই তিনটি ছবি কিন্তু ভালো করে পড়বে। এখানে আমি একটু ডবল লাইন দেখাতে পারবো, কিউ গুলো ডবল করে দেখাতে পারবো। এই যে কিউ আসছে, এই কিউ, এখানেও কিউ গুলো ডবল করে দেখাতে পারো, ডবল তীর চিহ্ন দিয়ে, তাহলে আর ভালো করে বুঝতে পারবে। তাহলে পূর্ণ প্রতিফলক প্রিজম কেন হচ্ছে, নিশ্চয়ই বুঝতে 90 ডিগ্রি 0 ডিগ্রি 160 ডিগ্রি চ্যুতি হলো। এরপর যেটা আছে প্রিজম পেরিস্কোপ। তোমরা পেরিস্কোপে জানো কি জিনিস, এগুলো তোমরা আগেই পড়েছো, মানে দর্পণের পরিবর্তে কেবলমাত্র কি ব্যবহার করবে, এই পূর্ণ প্রতিফলক প্রিজম ব্যবহার করবে। এটা দেখে রাখো, খুবই সহজ ব্যাপার। তা আমি ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, এই বলে শেষ করলাম।